আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছে, কেউ জানবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তারপর শুভ্র ওকে ওখানে নামিয়ে দিয়ে চলে যায়, আর শিয়াশা তো ইচ্ছে মতো শুভ্রকে গালি দিতে দিতে হাঁটতে থাকে। শয়তান রাক্ষস, উগান্ডার গরু কোথাকার, আমাকে একা ফেলে চলে গেলি। তোকে আমি টিকটিকির জুস খাইয়ে এর শোধ তুলবো, দেখিস। তারপর এভাবে বকতে বকতে ও বাকিটা পথ হেঁটেই গেল, কারণ শুভ্রর সাথে আসতে বলে ওর পার্সটাও নিয়ে আসেনি, তাই ওর কাছে টাকাও নেই, তাই বাধ্য হয়ে হেঁটেই যেতে হলো। শিয়াশা কলেজে পৌঁছে দেখে ওর বেস্টুরা অর্ণব, তোহা, রিমি, সাফরিন, রিহাব, সিমি সবাই গাছের নিচে বসে আছে। ও যে ওদের মাঝে বসে পড়ে। আসলে এতটা পথ হেঁটে এসে ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওকে এরকম দেখে অর্ণব আগে জিজ্ঞেস করে, কিরে শিউ, তোকে এরকম দেখাচ্ছে কেন? তুই কি হেঁটে আসছিস? ওর কথায় সাই দিয়ে সবাই একই কথা জিজ্ঞেস করে, কিন্তু ও কারো কথার উত্তর না দিয়ে বলে, আগে আমাকে একটু পানি দে, তারপর যা জিজ্ঞেস করার করিস। আচ্ছা নে ধর পানি, আর খেয়ে বলতো কেসটা কি। এবার রাফিন বলে, শিও, স্যার তো দেখলাম কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে কলেজে আসলো, বাট তুই স্যারের সাথে না এসে একা একা আসলি কেন? আর তোকে এরকম বা দেখাচ্ছে কেন? আসলে শিয়াশার এই ফ্রেন্ডগুলো শুধু ওরা শুভ্রর বিয়ের কথা জানে। বলছিস শোন তাহলে। তারপর শিয়াশা ওদেরকে সব বলে দেয়, শুভ্র যে ওকে মেনে নেয়নি আর ওদের বিয়ের কথা ও সবাইকে জানাতে বারণ করেছে সেটাও বলে। সব শুনে ওদের খুব খারাপ লাগে, তবে কিছু তো করার নেই, তাই ওরা শিয়াশাকে ভরসা দেওয়ার চেষ্টা করে যে একদিন সব ঠিক হয়ে যাবে। দেখ শিহু, তুই একদম মন খারাপ করবি না। আসলে স্যার হয়তো এখনো তার অতীতটা ভুলতে পারছে না, তবে দেখিস একদিন ঠিক হয়ে যাবে সবটা। তোর মতো এমন মিষ্টি একটা মেয়েকে স্যার বেশি দিন না মেনে থাকতেই পারবে না। রিহাবের কথা শুনে সিমে বলে ওঠে, রিহাব একদম ঠিক কথা বলেছে। আর আমরা সবাই জানি যে আমাদের শিউ কতটা সাহসী। এরকম অল্পতে সে একদমই ভেঙে পড়বে না, বরং মনে সাহস রেখে সবটা ঠিক করার চেষ্টা করবে। এবার তোহা বলে ওঠে, একদমই তাই, আর আমরা সব সময় তোর পাশে আছি। আর এখন তোর মুখটা ঠিক করতো কি, তখন থেকে শকুনির মতো মুখ করে রেখেছিস। কি? রিমির বাচ্চা, তুই আমাকে শকুন বললি? তোরে তো আমি আজকে। বলে ওকে মারতে লাগলো। ওকে স্বাভাবিক হতে দেখে সবাই হেসে ফেললো। আর অর্ণব বলল, এই তো আমাদের শিয়াশা আবার সেই আগের ফর্মে ব্যাক করেছে। তোকে এভাবেই ভালো লাগে রে। একদমই তাই। আরে আমি তো সব সময় এরকমই থাকবো। তোদের কি মনে হয় এসবের জন্য এই সিয়াশা এই বাংলা সিনেমার মতো ন্যাকা কান্না কাটবে? কখনো না। আরে আমি কোনো সিনেমার নায়িকা না যে ওই শুভ্রর বাচ্চা আমায় বললো যে আমায় মেনে নিতে পারবে না, আর আমিও ভালো লোকের মতো মেনে নিব। এত সোজা না। আমিও সিয়াশা ওই শুভ্রকে এমন জ্বালাবো না যে ও কেঁদে কুল পাবে না। এবার চান্দু তুমি বুঝবে এই সিয়াশা কি জিনিস। আমায় মাঝ রাস্তায় নামিয়ে দেয়া না। এবার দেখো, তুমি যতই আমার থেকে দূরে যেতে চাইবে আমি ততই তোমার কাছে যাওয়ার চেষ্টা করব। আমাকে কষ্ট দেবে এত সহজ? এই তো আমাদের জাসিকি রানী। ওয়েল ডান দোস্ত, আমরা সব সময় তোর পাশে আছি। আর শিউ শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। তোহার কথা শুনে সবাই উৎসুক হয়ে পড়ে কি আইডিয়া সেটা শোনার জন্য। তাই শিয়াশা বলে, বলছি শোন তাহলে। তারপর তোহা ওদের সবাইকে কিছু কথা বলে। ওর কথাগুলো সবার মতো লাগে। শিয়াশা ও রাজি হয়ে যায়। আব আয়েগা মজা। আচ্ছা, এতে কাজ হবে তো? আরে হবে না মানে আলবাত হবে। শোন, পুরুষ মানুষ আর যাই হোক না, তার বউয়ের পাশে কাউকে সহ্য করতে পারে না। এবার দেখ আমার প্যারি বর টর্চার কাকে বলে। বাড়িতে ভার্সিটিতে তোমাকে এমন নাচাবো না। আচ্ছা চল এবার ক্লাসে যাই। চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে যায়। আর কলেজে ছুটির পর শিয়াশা ওদের সাথে ভার্সিটি থেকে বের হয়ে ওদের কাছ থেকে টাকা নিয়ে রিক্সায় করে বাড়ি ফিরে আসে। আসার পথে ভাবতে থাকে কি করে ওকে আজকে আব্বু আম্মুর কাছ থেকে বকা শোনাবে আর ওকে রাস্তায় নামিয়ে দেওয়ার প্রতিশোধ নেবে। আর উপায় পেয়েও যায়। ভার্সিটিতে বাড়ি ফিরেও দেখে ওর শাশুড়ি, শ্বশুর, শিফা সবাই ড্রয়িং রুমে বসে আছে। তা দেখে মনে দুষ্ট বুদ্ধি হানা দেয়। আরও মনটা খারাপ করে ভেতরে ঢুকে। ওকে এভাবে মন খারাপ করে আসতে দেখে শিফা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো সিয়াশা, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে? ওর কথা শুনে ও শিয়াশা চুপ করে থাকে। তা দেখে ওর শাশুড়ি বলে, কি হলো মা, কি হয়েছে বল, মনটা খারাপ কেন তোর? কিছু হয়নি আম্মু,
কিছু তো হয়েছে মামুনি, সেটা তোমার দেখে বোঝা যাচ্ছে। এখন বলো তো কি হয়েছে? শুভ্র কি কিছু বলেছে? হ্যাঁ মা বল, ও কিছু বলেনি তো তোকে? এবার শ্বশুর বলে। এবার শিয়াশা ন্যাকা কান্না শুরু করে দেয়। ওর কান্না দেখে সবাই ঘাবড়ে যায়। ওরা তো আর ওর অ্যাক্টিং বুঝতে পারছে না। কি হলো মা, কাঁদছিস কেন? বল কি হয়েছে, না বললে আমরা বুঝবো কি করে যে তোর কি হয়েছে? এবার শিয়াশা নাক টেনে কেঁদে কেঁদে বলে, কিছু হয়নি আম্মু। দেখো না আম্মু, বিয়ের পর প্রথম ভার্সিটি গেলাম, আমার সব বন্ধুরা ট্রিট চাইছিল, কিন্তু আমি তো টাকা নিয়ে যাইনি, তাই তোমার ছেলের কাছে টাকা চাইলাম, আর তার জন্য আমায় কত কত শোনালো, টাকাও দিল না। বলে কিনা আমার পেছনে টাকা খরচ করার মতো এত বাড়তি টাকা নেই ওর। আরও কি বললো জানো, আমি নাকি ওর ঘাড়ের উপর বসে খেয়ে ওর অন্ন ধ্বংস করছি, আবার এখনো পড়তে চাইছি, তার জন্য ওর নাকি টাকা ধ্বংস হবে, আমি নাকি ওকে এভাবে ফকির করতে চাইছি। আব্বু আম্মু, আমি আর এখানে থাকবো না, আর পড়বো না, আমার পেছনে ওর আর খরচ করতে হবে না। কি এই বিয়াদবের বাচ্চার এত সাহস যে ও আমার মামুনিকে এইসব বলেছে? আজকে বাড়ি আসুক ওই বিয়াদবের বাচ্চাটা, আজকে ওর একদিন কি আমার একদিন। মামুনি তুই একদম মন খারাপ করবি না, ওকে আমি তো আজ দেখে নেব। বিয়াদবের বাচ্চা। ওগো থামো থামো। কেন, তুমি শুনলে না ও মামুনিকে কি বলেছে? ওকে আমি এমনি এমনি ছেড়ে দিব? ধুর, আমি কি তাই বলেছি? কিন্তু তুমি ওকে গালাগালি দিচ্ছ না, নিজেকে দোষে তো শুভ্র করেছে, তাহলে তুমি নিজেকে গালাগালি দিচ্ছ কেন? দূর, আমি নিজেকে কখন গালাগালি করলাম? আমি তো ওকেই বলেছি। তাই? তাহলে ওকে যে বেয়াদবের বাচ্চা বলছো, তাহলে বাচ্চা তো ও, কিন্তু বেয়াদবটা কে? মা মানে এইটাই তো? না না, তাহলে ওটা বিয়াদবের বাচ্চাটা বরং বিয়াদবের আব্বা হবে। এবার ঠিক আছে না? এবার কান্না থামিয়ে শিয়াশা বলে উঠল, আব্বু, এবার তো তুমি আমার বাচ্চাকে গালি দিচ্ছ, ওকে তো দিচ্ছ না। এই রে, আবার ভুল হয়ে গেল। কিন্তু মামুনি দেখো, আর ভুল হবে না, এবার আমি ঠিক করে গালি দিব। থাক, আর গালি দিতে হবে না, আমি বাপের বাড়ি চলে যাব। আরে মামুনি শোনো, যা, চলে গেল। আজকে এই শয়তানটাকে শুধু বাড়ি আসতে দাও, তারপর দেখো আমি কি করি। বাবা বাবা, থাক, আগেও আসুক, এখন শান্ত হও তুমি। রাতে শুভ্র বাড়ি ঢুকে সামনে তাকিয়ে তো অবাক, কারণ শুভ্র বাড়িতে ঢুকে দেখে ওর আব্বু আম্মু রাগীভাবে সোফায় বসে আছে, আর পাশে বসে শিয়াশা ভ্যা ভ্যা করে কাঁদছে, আর শিফা ওকে শান্ত করার চেষ্টা করছে। ও ঠিক বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি। আর এই মেয়ে বা এভাবে কাঁদছে কেন? ও কিছুক্ষণ এভাবে দেখে তারপর ভেতরে ঢুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, তোমরা এরকম রাগী ফেস করে বসে আছো কেন? আর এই মেয়েটাই বা এরকম নেকি কান্না কাঁদছে কেন? শুভ্রর কথা শুনে শিয়াশা যেন আরো তেলে বেগুনে ঝুলে উঠলো আর বলল, দেখেছো, আবার আমাকে ওইভাবে বলছে। এবার শুভ্রর আব্বু বলল, হ্যাঁ শুভ, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, তোমার সাহস তো কম না। তুমি আমার মেয়েকে উল্টোপাল্টা কথা বলেছো, এখন আবার আমাদের সামনে বলছো। ওর বাবার কথা শুনে শুভ্রর এবার ভয় হতে লাগলো। ও ভাবছে শিয়াশা হয়তো সব বলে দিয়েছে সকালের কথা। এই রে, এখন কি করে সামলাবে? তবে যেভাবে ওকে ম্যানেজ তো করতে হবে। এইভাবে শুভ্র কিছু বলতে যাবে তার আগেই ওর মা বলে ওঠে, তোর সাহস হয় কি করে শুভ্র ওকে এটা বলার পর? সে বসে বসে তোর অন্ন ধ্বংস করছে, তোকে ফকির বানাতে চাইছে। হ্যাঁ, দরকার হলে তোর সব টাকা ও খরচ করবে, তার জন্য তুই ওকে কিছু বলতে পারবি না। তোর এত সাহস যে তুই আমার মামুনিকে তার বন্ধুদের সামনে ছোট করছিস। এর শাস্তি স্বরূপ তুই কাল সারাদিন ওকে ঘুরতে নিয়ে যাবি, আর ও যা যা করতে বলবে, শপিং করবে, যত খরচ করবে তার সবটা তুই বহন করবি। আর যদি আমার কথা না মানিস তাহলে তুই আমার আর বাবা বলে ডাকবি না, আর আমাদের কারোর সাথে কথাও বলবি না। হ্যাঁ একদমই তাই, আমাকেও তুই আর মা বলে ডাকবি না। হোয়াট? আরে এসব কি হচ্ছে, আমায় একটু বুঝিয়ে বলবে? আর আমি ওকে কি বলে অপমান করেছি? আমি তোকে কিছুই বলিনি। তোমার মনে হয় যে তুমি এখন এসব বলবে আর আমরা বিশ্বাস করব, তাই না? সেটা হচ্ছে না। আরে আমি সত্যি বুঝতে পারছি না যে আমি ওকে বললামটা কি, যে তোমার আমার সাথে এমন বিহেভ করছো। সত্যিই মনে নেই যে তুই ওকে কি বলেছিস? ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ আপু, প্লিজ বল, এত হেয়ালি ভালো লাগছে না। তারপর শিফা ওকে সবটা বললো, যা যা শিয়াশা ওদের বলেছে। সব শুনে তো শুভ্রর মাথায় যেন বাস পড়লো। ও বুঝতে পারছে যে এই মেয়ে ওকে ভালোই ফাঁসিয়েছে। হোয়াট? আমি ওকে এসব কখন বললাম? এই মেয়ে, এই আবার কি নতুন নাটক শুরু করেছো? আমার নামে এসব মিথ্যা বলেছো কেন? কি?
আমি মিথ্যে বলেছি? এখন আমাকে মিথ্যেবাদী বানিয়ে নিজে ভালো সাজার চেষ্টা করছেন, তাই না? দেখেছো আব্বু আম্মু, এখনো তোমাদের সামনে কিভাবে আমাকে ধমকাচ্ছে। আমি থাকবো না আর এইখানে, কালই বাপের বাড়ি চলে যাব। শুভ্র, উফ, আম্মু এত জোরে কেউ চিৎকার করে, কানের তালা ফেটে যাচ্ছে তো। এখনো এরকম করে? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। না মামুনি, তুমি কোথাও যাবে না, যেতে হলে ও যাবে। হ্যাঁ, দরকার পড়লে তাই করব। এখন সবটা ভালোই ভালোই মেটাতে চাইলে ওকে সরি বল। আর যেটা বলছি সেটা কালকে ওকে নিয়ে ঘুরতে যাবি আর শপিং করবি। তা না হলে তোর সাথে আমরা কি কি করব তুই কিন্তু ভাবতেও পারছিস না। দরকার পড়লে ধত্তের কি যেন, হ্যাঁ, দরকার পড়লে তোর নামে নারী নির্যাতন মামলা করব। আর তাতে আমি আর তোর মা নিজে সাক্ষী দিব যে আমাদের ছেলে আমাদের বৌমার উপর দিনরাত টর্চার করে। হোয়াট? হ্যাঁ, ঠিক বলেছে তোর বাবা। প্লিজ স্টপ দিস। সারাদিন কষ্ট, এখন আমি ভীষণ টায়ার্ড। তোমাদের এই ড্রামা আর ভালো লাগছে না, এবার বন্ধ করো। তোমরা যেটা বলেছো আমি সেটাই করব। কালকে ওকে নিয়ে ঘুরতে যাব, ও যা যা বলবে সব শুনবো। হ্যাপি? হ্যাঁ হ্যাঁ তাহলে এবার আমি উপরে যেতে পারি? হ্যাঁ বাবা, যা। এখন বাবা বলা হচ্ছে? আর এই ড্রামা কুইনকে একবার বাগে পাই, এর মজা দেখাবো। বিড়বিড় করতে করতে শুভ্রর উপরে চলে গেল। ও চলে যেতেই শিয়াশাকে ওরা রুমে যেতে বললো, কিন্তু ও সেই সাহস পাচ্ছে না। এতক্ষণ যা যা করলো তাতে এখন ওকে একা পেরে চিবিয়ে খেয়ে ফেলবে। তাই ও বলল, আমি আজকে আপুর সাথে থাকবো আম্মু, কিছুতেই ওই রাক্ষসটার রুমে যাব না। আজকে আর ওনার সামনে গেলে আমার খবর খারাপ করে দেবে উনি। ওর কথা শুনে ওকে অফই দিয়ে বলল, আরে কিচ্ছু না, তুমি যাও তো, এভাবে ভয় পেলে তো হবে না। হ্যাঁ শিফা ঠিক বলেছে, আর বেশি বাড়াবাড়ি করলে তুমিও ওকে আমাদের ভয় দেখাবে। আচ্ছা তাহলে গেলাম, তোমরা আমার জন্য দোয়া করো যেন বেঁচে ফিরতে পারি। ওর কথা শুনে সবাই হেসে উঠল। তারপর শিয়াশা রুমে যে দেখে শুভ্র ফ্রেশ হয়ে মাত্র বের হলো। ওকে দেখে শিয়াশা একটা মেকি হাসি দিয়ে সোফার দিকে এগিয়ে যাওয়ার আগে শুভ্র ওকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, এসব কি নতুন নাটক শুরু করেছো? আর আমার বাবা মাকে এসব মিথ্যে কেন বলেছো? শুভ্র ধমকানিতে শিয়াশা মনে মনে ভয় পেল ওকে বুঝতে না দিয়ে বলল, আপনি যেমন আমায় মাঝ রাস্তায় নামিয়ে দিলেন, আমিও তেমন আপনাকে ফসালাম। আমিও শিয়াশা, আমার সাথে পাঙ্গা নিতে গেলে এমনই হবে। বলে টুপ করে শুভ্র গালে একটা চুমু দিল। শিয়াশার এমন কাজে শুভ্র চোখ বড় বড় করে ওর দিকে তাকালো আর বলল, এটা কি করলে তুমি? তোমার সাহস তো কম না? তুমি আমাকে... হ্যাঁ, তো ভুল কি করলাম? আপনি তো আমার 10টা না 5টা নয়, একটা মাত্র বট। আপনাকে কিসে দিব না তো কাকে দিব বলুন তো? এখন তো শুধু গালে দিয়েছি, ইচ্ছে হলে আরো অনেক জায়গায় দিব। আজকে শিয়াশার ব্যবহারগুলো শুভ্রর ঠিক হজম হচ্ছে না। ও যেন পরপর বেশ বড় সড়ো ধাক্কা খাচ্ছে এসবে। তবুও রাগী ভাবে বলল, আচ্ছা বেহায়া মেয়ে তো তুমি। এতদিন তো তোমাকে বেশ শান্ত বলে মনে হতো, আর বিয়ের পর তো তোমার অন্য রূপ দেখছি। আর একবার বলেছি না আমার উপর স্ত্রীর অধিকার ফলাতে আসবে না? শুভ্র আর কিছু বলার আগেই শিয়াশা ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ওর এমন কাজে শুভ্র যেন পাথর হয়ে গেছে। ও ভাবতে পারেনি শিয়াশা এমন কাজ করবে। ওর হুঁশ ফিরতেই ও শিয়াশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই শিয়াশা বলল, এর পরের বার আমাকে বউ বলে মানবেন না, ব্লা 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 এসব বললে এমনই হবে। তোমাকে তো আমি এখন কিছু কিন্তু বলতে গেলে আমি জোরে চিৎকার করব, আর সেটা করলে কি হবে জানেন? সবাই এখানে আসবে আর তারপর... ইচ্ছে তো করছে তোকে গলা টিপে মারতে, বাট আফসোস সেটা করতে পারছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, পাকনা গদিয়েছে তো উড়ে নাও, সময় আমারও আসবে। বলে শুভ্র যে পেটে শুয়ে পড়লো। ওর মাথাটা ভীষণ ধরেছে, তাই ও ঝামেলা না বাড়িয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু চোখটা বন্ধ করতেই বুকের উপরে ভারী কিছু চাপ পড়তেই ও চোখ মেলে থাকে শিয়াশা ওর বুকের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। ওকে এভাবে এত কাছাকাছি দেখে ওর মাথায় যেন আগুন ধরে গেল। ওকে ধাক্কা দিতে যাবে তার আগে শিয়াশা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, তখন আমাকে সরানোর চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার দিব, আর সবাই আসলে সত্যিটা বলবো আমি আপনাকে আদর করতে চাইছি আর আপনি সেটা দিচ্ছেন না, সাথে আরো কিছু বানিয়ে বাড়িয়ে বলবো। আর সেটা যে আমি খুব ভালো করতেই পারি সেটা নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। এখন আপনি ভেবে দেখুন কি করবেন। স্বামী স্ত্রীর সব প্রাইভেট কথা বাবা মার কানে গেলে কি লজ্জার বিষয় সেটা তো আপনি ভালো করেই জানেন, তবে আমার বলতে কোনো লজ্জা করবে না।
এখন আপনি যদি লজ্জা না করে, আপনি যদি চান যে আমি চিৎকার করে সবাইকে বলি এসব, তাহলে আপনি আমায় সরিয়ে দিতে পারেন। ইচ্ছে তো করছে একে। বলতে গিয়েও শুভ্র থেমে গেল, কারণ ও বুঝে গেছে যে একে বলে কোনো লাভ হবে না। তাই ও আর কিছু না বলে ওভাবেই শিয়াশাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সত্যি বলতে শিয়াশা ওর বুকের উপরে শোয়াতে ওর অতটাও খারাপ লাগছে না যতটা ও দেখাতে চাইছে, বরং কোথাও যেন একটু শান্তির অনুভব করছে। কিন্তু ও যেই ঘ্যাটটারা, সেটা কি আর সহজে মানবে? অন্যদিকে শুভ্রকে এভাবে খোল খাওয়াতে পেরে শিয়াশা তো খুব খুশি। তারপর মনের আনন্দে শুভ্রর বুকের উপরে নিশ্চিন্তে আরামে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শুভ্র শিয়াশাকে রুমে দেখতে পেল না, তবে এতে বরং ও খুশি হলো, কারণ সকাল সকাল ওর কোনো পাগলামি দেখতে হলো না। ও ভাবতে পারছে শিয়াশা হঠাৎ এরকম করছে কি করে। বিয়ের আগেই ও ওকেই চিনে, তখন থেকে শিয়াশা এমনিতেই খুব দুষ্টু ছিল, সেটা শুভ্র জানতো, বাট ওকে খুব ভয় পেত, কারণ শুভ্র ভার্সিটিতে খুব গম্ভীর হয়ে থাকতো সব সময়। আর কোনো স্টুডেন্ট ভুল করলে বা পড়ায় ফাঁকি দিলে ওর ভয়ঙ্কর রূপ দেখতো সবাই, আর এটার জন্য শিয়াশা ওকে বেশি ভয় পেত। বাট সে এখন ওকে ভয় পাওয়া তো দূর, এভাবে ঘুল খাওয়াচ্ছে, ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না। বিয়ে করে বোধ সাহসটা বেশি হয়ে গেছে, এখন আর ওকে স্যার বলে মানতেই চাচ্ছে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি যেমন বউ বলে বাড়িতে আমার উপর সুযোগ নিচ্ছ, আমিও এবার সেটাই করব। পার্থক্যটা হলো তুমি বাড়িতে করবে, আর আমিও ভার্সিটিতেই তোমাকে জব্দ করব। বাড়িতে স্যার না মানতে পারো, ওখানে তো আর কিচ্ছু করতে পারবে না। এবার দেখি তুমি কি করে বাঁচো। এসব ভেবে শুভ্র ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে শিয়াশর মা আর শিফার সাথে রান্না করছে। তা দেখে ও মনে মনে বলে, বাবা এমএ রান্নাও করছে, হয়তো পুরো তুমি আমার বউ হয়ে ওঠার চেষ্টা করছে, আর সাথে আমার ফ্যামিলি মেম্বারদেরও সবাইকে হাত করে নিচ্ছে। বউ হওয়ার চেষ্টা করছি না, আমি তো তোমার বউই জানো। এটা আবার নতুন করে চেষ্টা কি করব? আর কি বললে বাড়ির সবাইকে হাত করছে? আসলে এটা হলো ভালোবাসা, যেটা তুমি বুঝবে না। উগান্ডার রাক্ষস কোথাকার, সারাক্ষণ আমার নামে ভুলভাল চিন্তা করতেই থাকে। শুভ্র বিড়বিড় করে এই কথাগুলো বলার পর পেছন থেকে কারোর কথা শুনে ও চমকে পেছনে তাকায়, কারণ ও এই এক সপ্তাহে এটা খুব ভালো করেই বুঝে গেছে যে শিয়াশার নামে ওর বাড়ির কেউ কিছু বললে সহ্য করবে না। ও পেছনে ফিরে শিয়াশাকে দেখে, তারপর ওর কথাগুলো শুনে রেগে যায়। কি বলে তুমি? আমি উগান্ডার রাক্ষস? হোয়াট রাবিশ, এসব কি ধরনের ভাষা? থাক, সেটা আর তোমায় বুঝতে হবে না। এক সেকেন্ড, তখন থেকে দেখে যাচ্ছি যে তুমি আমায় তুমি করে বলছো, তোমার সাহস তো কম নয়। তো এতে সাহসের কি আছে? বরের সাথে তুমি করে বলতেই পারি, এতে আরো ভালোবাসা বাড়ে। আর বউরা তুমি করে বললে তো সব বরেরা আরো খুশি হয়। আর তুমি রেগে যাচ্ছ কেন জানো? তুমি না ভীষণ আনরোম্যান্টিক। এই মেয়ে, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি কি ভুলে গেলে যে আমি তোমার টিচার হই? শুভ্রর কথা শুনে শিয়াশা ওর কাছে যেয়ে ওর গলা জড়িয়ে ধরে বলল, হতো, বাট এখন যেহেতু তুমি আমার বর, সো আগে বর পরে টিচার। তাও সেটা শুধু তোমার ভার্সিটিতেই চলবে, বাড়িতে একদম টিচারকেই দেখাতে আসবে না। পারলে একটু আদর করো, আমি তাতে কিছু মনে করব না। শুধু ভার্সিটিতে টিচার গিরি দেখাবো না, ওকে ফাইন, সেটাই হবে। এবার শুধু দেখতে থাকো। হ্যাঁ দেখাও না, কি দেখাবে? আমি সব দেখতে রাজি আছি। তোমার যা কিছু সেটা তো শুধু আমারই দেখার অধিকার আছে, তাই না? ওর কথা শুনে শুভ্র ভ্যাপা চাকায় খেয়ে গেল। ও কি বললো? আর মেয়ে কি বুঝলো? ও মাই আল্লাহ, এই মেয়ে তো আমায় পাগল বানিয়ে ছাড়বে। হঠাৎ করে পেছন থেকে শিফার কণ্ঠ শুনে ওদের ভাবনায় ছেদ পড়ল। ইয়াশা, আমারই তো বর, যদি রোমান্স করতে মন চায় তো রুমে যাও বোন, এভাবে পাবলিক প্লেসে কেন? শিফার কথা শুনে শিয়াশা লজ্জায় ভীষণ পেল, তবুও সূত্রকে জানাতে লজ্জায় ছেড়ে বলল, কি করব বলো তো আপু? দেখো না তোমার ভাইটা একটা জাতা, সময় জ্ঞান বোঝে না, যেখানে সেখানে রোম্যান্স শুরু করে দেয়। কি গো তুমি দেখছো? তুমি দেখেছো কতটা লজ্জায় পড়তে হলো অপুর সামনে? সারা রাত রোম্যান্স করেও তোমার মন ভরলো না, এখন সকাল হতে না হতে আবার শুরু করেছো, তাও আবার সবার সামনে। ইস, কি লজ্জা! শিয়াশার কথা শুনে শুদ্ধ চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসলো। এ কি মেয়ে? শিয়াশার কথা শুনে শিফা বেশ খানিকটা বিব্রত হলো। শুভ্র এবার রাগী কণ্ঠে বলল, কিসব বাজে বকছো? আর একটা উল্টো পাল্টা কথা বলছো তো তোমাকে আমি খুন করে ফেলবো। অবস্থা বেগতিক দেখে শিফা এগিয়ে গিয়ে বলল, আরে ভাই স্যার, ও আর কিছু বলবে না, তুই যা টেবিলে গিয়ে বস, আমি তোর খাবার দিচ্ছি। শিফার কথা শুনে শুভ্র রাগে চোখে একবার শিয়াশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। ও যেতেই শিফা শিয়াশার কাছে এসে বলল, কি ব্যাপার বলো তো? তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে গেল,
মানে ও কি তোমার সাথে সত্যি? মানে আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না। আরে আমি ওটা তোমার ভাইকে হ্যাপানোর জন্য বলেছি। তোমার মনে হয় যে তোমার এই নিরামিষ ভাই এত সহজে আমার কাছে ধরা দেবে? তাই বলো, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তবে যাই বলো, আজ হয়তো ইয়ার্কি করছো, বাট এরকম একদিন সত্যি আসবে। সেদিন আর তোমাকে এসব নিয়ে মজা করে বলতে হবে না। সত্যি সত্যি আমার ভাই তোমাকে। ধ্যাত আপু, তুমিও না। বলে শিয়াশা ওখান থেকে লজ্জায় পালালো আর শিফা জুড়ে হেসে ফেলল। কথা মতো অনিচ্ছা থাকার পরও শুভ্র শিয়াশাকে নিয়ে ঘুরতে বের হলো। শিয়াশা আজকে একটা কালো রঙের শাড়ি পরেছে, সাথে সিম্পল কিছু ডায়মন্ডের জুয়েলারি। শুভ্র তো ওকে দেখে কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল, কারণ শিয়াশা তো এমনিতেই সুন্দর, আর কালো শাড়িতে ওকে আরো ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে। যে কেউ ওকে দেখলে চোখ ফেরাতে পারবে না। শুভ্রকে ওভাবে তাকিয়ে দেখতে দেখে শিয়াশার কেন জানি না খুব লজ্জা লাগছিল। তার উপর সবাই মিটমিট করে হাসছে। হঠাৎ শিফা জুড়ে হেসে ওঠায় শুভ্রর ধ্যান ভাঙে, আরো চোখ সরিয়ে নেয়। তা দেখে শিফা বলে,